ঘন জঙ্গল ও গাছপালায় ঢাকা একটা অঞ্চল। দুই দিকে বিশাল বিশাল গাছ, আর মাঝখান দিয়ে বয়ে গেছে পায়ে হেঁটে চলার মতো এক ফালি পথ। সেই দিন ছিল বৈশাখ মাসের কৃষ্ণপক্ষ। ঘন নিকষ কালো অন্ধকারে এক বিন্দু আলোর দেখা নেই, আর সেই অঞ্চল ধরে হেঁটে যাচ্ছিল কিছু ব্যবসায়ী। হঠাৎ সে অন্ধকার ভেঙে বেরিয়ে এলো বিশাল বিশাল মূর্তিময় ডাকাত ও ঠগীর দল। চোখের পলকে লাঠি ও বল্লমের আঘাতে মেরে ফেললো ব্যবসায়ীদের, লুট করলো তাদের সব জিনিস। তারপর হাওয়া হয়ে গেল অন্ধকার ভেদ করে। এই ছিল কোন্নগরের ডাকাত ও ঠগীর দল। বৈশাখ মাসের কৃষ্ণপক্ষে জঙ্গলের মাঝে অশ্বত্থ গাছের নিচে মা কালীর পূজা দিয়ে শুরু করত তারা ডাকাতি ও লুটের কাজ। পাশে থাকতো রক্তমাখা হাড়িকাঠ ও গাছের উপরে বসত হাজার হাজার শকুন, আর সেই থেকে মায়ের নাম হলো শকুন্তলা রক্ষাকালী মা। আমার বাদিকে মা গঙ্গা বয়ে যাচ্ছে, আর এত সুন্দর একটা দৃশ্য উপভোগ করতে করতে আজকের ভিডিওটা শুরু করছি আমি। আজকে আমি কিছু লেস নোন অ্যান্ড লেস এক্সপ্লোরড প্লেসেস কভার করতে চলেছি, যেগুলো সচরাচর মানুষে আসে না বা জানে না। আজকে আমি চলে এসেছি হুগলি জেলার অন্তর্গত কোন্নগরে, আর কোন্নগরের অজানা কিছু ইতিহাস তোমাদের সামনে তুলে ধরবো। আর ভিডিওটা শুরু করার আগে ইন্ট্রোডাকশনটা হয়ে যাক। চলো, লেটস ডু দিস। হাই ফাইভ, আমি দুর্বা অ্যান্ড বিগ ওয়েলকাম টু মাই চ্যানেল। শকুন্তলা মন্দিরে উন্মোচনা হয়েছে এখানে বাংলা 1297 সাল। আমি এখন দাঁড়িয়ে আছি শকুন্তলা রক্ষাকালী মন্দিরে। শকুন্তলা কালী মন্দিরের পুজোর রীতি ও নিয়ম কিন্তু বেশ প্রাচীন। কথিত আছে দেবী সূর্যের মুখ দেখেন না, তাই নিয়ম মতো মূর্তি বানানো হয় সূর্যাস্তের পরে। দ্বিতীয় প্রহর শেষ হলে পুজো শুরু হয়, আর সূর্যোদয়ের আগেই দেবীর বিসর্জন দিয়ে দেওয়া হয়। বৈশাখ মাসে কৃষ্ণপক্ষের শনিবার পুজো হয়, বাৎসরিক পুজো। বাৎসরিক পুজোর সময় প্রচণ্ড লোক জল ঢালে, লাখ লাখ লোকের জল ঢালা, ডালা পুজো দেওয়া, মায়ের দর্শন সবই এখানে বৈশাখ মাসে হয়। স্থানীয় বিশ্বাস, লোকালয়ের রক্ষা কর্ত্রী তিনি, আর ভক্তরা মানত করলে তা পূরণ করেন মা শকুন্তলা। মা শকুন্তলা রক্ষাকালী মন্দিরের খুব কাছেই আরও এক প্রাচীন মন্দিরে আমি এখন চলে এসেছি। এই মুহূর্তে আমি এখন দাঁড়িয়ে আছি রাজেশ্বরী মন্দিরে। এটি একটি 325 বছরের পুরনো মন্দির, আর প্রত্যেক বছর মাঘী পূর্ণিমায় এখানে কিন্তু বড় করে পুজো হয়। এবার চলে এলাম কোন্নগরের অন্যতম ঐতিহ্যশালী ও জনপ্রিয় স্থান কোন্নগর দ্বাদশ মন্দির, যা লোকমুখে 12 মন্দির নামে পরিচিত। 1821 সালে অরসুন্দর দত্ত এই 12 মন্দির প্রতিষ্ঠিত করেন। এই 12টি মন্দির দুটি ভাগে বিভক্ত করা আছে, ডান দিকে 6খানা আছে আর বাঁ দিয়ে কিন্তু 6টি মন্দির আছে। কলকাতার গোবিন্দপুর গ্রাম, যার নাম অনুসারে সেই গোবিন্দ দত্তের পঞ্চম বংশধর হাটখোলার হরসুন্দর দত্ত 1821 খ্রিস্টাব্দে কোন্নগরের শাখার ধারে 21 নাম্বার 12 মন্দির এবং তৎসংলগ্ন ঘাটটি নির্মাণ করেন। কিন্তু কোন দেবতার মূর্তি স্থাপন করবেন তা নিয়ে তিনি সংশয়ে পড়েন, এবং তৎকালীন ব্রাহ্মণ পণ্ডিতদের পরামর্শ চাইলে তাদের মধ্যে মতভেদ দেখা যায়। সেই জন্য তিনি নিজেই স্থির করেন, যেহেতু শাস্ত্রে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের কথা আছে এবং পণ্ডিতদের একমত করে ভূমি সংস্কার ও মন্দিরগুলোর নির্মাণ কার্য শেষ হলে তিনি দ্বাদশ জ্যোতির্লিঙ্গ মূর্তিগুলো 1821 সালে প্রতিষ্ঠিত করেন। মন্দিরের সাথেই রয়েছে একটা সুন্দর বাঁধানো ঘাট। গঙ্গার ফুরফুরে হাওয়া আর মনোরম দৃশ্য উপভোগ করতে করতে তোমরা একান্তে সকাল থেকে সন্ধ্যা সুন্দরভাবে কাটাতে পারো। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি 12 মন্দিরের গঙ্গার ঘাটে, আর অনেক ইতিহাসের সাক্ষী নিয়ে বয়ে চলেছে মা গঙ্গা। তোমাদের হাতে কি আরো কিছুটা সময় আছে? তাহলে চলো ঘুরে আসি গঙ্গার পাড়ে অবস্থিত একটা সুন্দর বাগান বাড়িতে। এখন আমি চলে এসেছি আমার নেক্সট ডেস্টিনেশনে, মহর্ষি অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি। এখানে প্রবেশ মূল্য মাত্র 10 টাকা। অবনীন্দ্রনাথ ঠাকুর ছিলেন বাঙালি চিত্রশিল্পী। তিনি ছিলেন ইন্ডিয়ান সোসাইটি অফ ওরিয়েন্টাল আর্টের প্রধান শিল্পী এবং স্রষ্টা। বাগানবাড়ির মূল গেট থেকে ঢুকলেই ডান দিকে বেশ বড় একটা লম্বা দালান, ছোট ছোট ঘরগুলো কোনোটি গ্রন্থাগার, আবার কোনোটি রন্ধনশালা বা অফিস ঘর।
সামনে এগিয়ে চললে দেখা যায় দুদিকে সবুজ বাগান আর তার মধ্যে রয়েছে নানা গাছের সমাহার। চারিদিকে একটা আলাদাই শান্ত পরিবেশ আর নিস্তব্ধতা। তবে মাঝে মধ্যে সেই নিস্তব্ধতাকে ভাঙিয়ে দিচ্ছে পাখির ডাক। পাশে একটা দেওয়ালে দেখলাম এরকম সুন্দর চিত্র করা, আর একটা ছোট বাঁধানো জলাশয় যেখানে বিভিন্ন রঙের মাছ কিলবিল করছে। আর এই সব দেখতে দেখতে চলে এলাম সেই ঐতিহাসিক বাগান বাড়িতে। 2007 সালে এই বাগান বাড়িটিকে হেরিটেজ ভবন হিসেবে ঘোষণা করেন হেরিটেজ কমিশনের তৎকালীন চেয়ারম্যান। ভগ্নপ্রায় অবস্থা থেকে কোন্নগর পৌরসভার উদ্যোগে নতুন রূপে সংস্কারের পর 2020 সালের মার্চ মাসে অবনীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিরাজিত এই বাগান বাড়িটি পর্যটকের জন্য খুলে দেওয়া হয়। আমি এখন এই বাড়ির ভেতরে ঢুকছি। ঢুকেই দেখতে পারবে অনেক বড় বড় কক্ষ, আর সব কটা কক্ষের দেওয়ালে কিন্তু অনেক পোর্ট্রেট বা ছবি টানানো, আর এগুলো সবকটাই কিন্তু অবনীন্দ্রনাথ ঠাকুরের আঁকা ছবির রেপ্লিকা। ভারতবর্ষের আধুনিক চিত্রশিল্পের জনক বলা হয় তাকে, শিশু সাহিত্যে যার তুলনা পাওয়া যায় না। তোমরা কি জানো রবীন্দ্রনাথ ঠাকুর মারা যাওয়ার 1 মাস আগে বলেছিলেন, আমার জীবনের প্রান্তভাগে যখন মনে করি সমস্ত দেশের হয়ে কাকে বিশেষ সম্মান দেওয়া যেতে পারে, তখন সর্বাগ্রে মনে পড়ে অবনীন্দ্রনাথের নাম। প্রত্যেকটি ঘরেই ইতিহাস এবং প্রাচীনত্বের ছাপ একদম স্পষ্ট। অবনীন্দ্রনাথ ঠাকুরের ছোটবেলার অনেকটা কেটেছে এই বাড়িতে, আর এই প্রবাদ প্রতিম চিত্রশিল্পীর যে বাড়ি থেকে আঁকায় হাতেখড়ি হয়েছিল, সেই বাড়ির চারিদিকে প্রতি বিন্দুতে যে শিল্পের স্পষ্ট ছোঁয়া থাকবে তার বলার অপেক্ষা রাখে না। অবনীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত ছবির নাম হলো ভারত মাতা। আরও কিছু উল্লেখযোগ্য ছবির নাম হলো ওমার খায়েম, শাহজাহানপুরের দৃশ্যাবলী, বসন্তের হিমালয়, কবি কঙ্কনচণ্ডী, প্রত্যাবর্তন এবং শেষ যাত্রা। সব মিলিয়ে এক কথায় অনবদ্য এই সংরক্ষণ। বাড়ির পেছনের দরজা দিয়ে বেরোলেই সোজা রাস্তা চলে যাচ্ছে গঙ্গার ঘাটের দিকে। গঙ্গার মনোরম হাওয়া কতই না সুন্দর খেলতো এই বাগান বাড়িতে। বাগান বাড়ি থেকে বেরিয়ে এসে নুড়ি পাথর বিছানো রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতেই দেখতে পাবে একটা ছোট্ট কুটির। কুটির ভেতরে রয়েছে শিল্পগুরু অবনীন্দ্রনাথ ঠাকুরের একটি অব্যক্ষ মূর্তি, আর যেই কাঁঠাল গাছটার তলায় শৈশবে খেলা করতেন তিনি, সেই গাছটিকেও বিশেষভাবে সংরক্ষণ করা হয়েছে। বাড়ির ঠিক পেছন দিকে গঙ্গার ঘাটের সংলগ্ন রয়েছে এক প্রাচীন বটগাছ, যার বয়স হয়তো 100 পেরিয়ে গেছে। আর বসে গঙ্গার হাওয়া উপভোগ করার জন্য রয়েছে এরকম বসার জায়গা, যেখানে তোমরা একান্তে সময় কাটাতে পারো। আর এই সবুজে মোড়া বাগান বাড়িটির মধ্যে রয়েছে একটা মিনি পার্ক বাচ্চাদের জন্য। প্রচন্ড গরমে এক পশলা বৃষ্টি যেরকম আমাদের মনে একটা শান্তি দেয়, ঠিক সেরকম শান্তি এই জায়গাগুলোতে আসলে তোমরা কিন্তু পাবে। এই কর্মব্যস্ততার লাইফের মধ্যে তোমরা যদি একটুখানি শান্তি খুঁজতে চাও, তাহলে এই জায়গাগুলো অবশ্যই ভিজিট করো। এইখানে প্রত্যেকটা ইট কাঠ পাথরে কিন্তু অনেক ইতিহাস জড়িয়ে আছে। তোমরা এগুলো খুব ভালোভাবে উপভোগ করতে পারবে, আর তোমাদের সত্যি মন থেকে খুব ভালো লাগবে। এরকম ভ্লগ প্লাস ডকুমেন্টারি যেটা আমি রিসেন্টলি আমার চ্যানেলে আনবো ভেবেছি, এরকম কিছু যদি তোমরা দেখতে চাও তাহলে ডেফিনেটলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর আমাকে সাজেস্ট করো কোন কোন জায়গা কভার করা যায়। আর আজকের মতন বিদায় চেয়ে নিলাম, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। সবাই খুব ভালো থেকো।